তো এই স্টার্ট মেনুর ভিতরে মূলত হচ্ছে সমস্ত ইনস্টল করা সফটওয়্যারগুলো থাকে, যে সফটওয়্যার দিয়ে হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। তো কম্পিউটারের সাথে বেসিক কিছু সফটওয়্যার থাকে সবসময়, অফিস সফটওয়্যার সমূহ, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটাই বেশি লাগে অফিস অফিস কাজগুলো করার জন্য। আর থাকে হচ্ছে গ্রাফিক্সের সফটওয়্যার, যেমন গ্রাফিক্সের জন্য দুইটা সফটওয়্যার থাকে প্রয়োজন। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখন আমার মাউসটা যেখানে আছে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং আরেকটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো এই দুইটা সফটওয়্যার হচ্ছে মূলত গ্রাফিক্সের কাজ করার জন্য। তারপরে আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করেন, ভিডিও এডিটিং এর কাজের জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সবকটা অ্যাডোবি কোম্পানির, অ্যাডোবি হচ্ছে কোম্পানির নাম, এবং এইগুলো হচ্ছে অ্যাডোবি কোম্পানির সফটওয়্যার। আর মাইক্রোসফট ওয়ার্ডের কথা বললাম যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি প্রথমে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই। যারা কম্পিউটার শিখে তারা হচ্ছে প্রথমে মাইক্রোসফট অফিস দিয়ে শুরু করে। তাই আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করি। এটা হচ্ছে অফিস ওয়ার্ড 2010 ভার্সন। মাইক্রোসফট অনেকগুলো ভার্সন আছে, তো আমি 2010 ইউজ করতেছি। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের একটা ফাইল। তো মাইক্রোসফট ওয়ার্ডটা মূলত হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর কাজে ইউজ করা হয়। যেমন আপনি কোনো নোট করলেন, কোনো চিঠি লিখলেন, বা কোনো অ্যাপ্লিকেশন করলেন, এই টাইপের কাজগুলো, যত লেখালেখি যত কাজ আছে সমস্ত কাজ মাইক্রোসফট ওয়ার্ডে করে। এটা হচ্ছে মূলত একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এখানে হচ্ছে লেখালেখি করে সেগুলো হচ্ছে প্রিন্ট আউট দিয়ে যা যা কাজ করার করে, যেমন সিভি বানানো, অ্যাপ্লিকেশন তৈরি করা, নানান ধরনের অনেক ধরনের কাজ আছে। কাজের কোনো শেষ নেই এই অফিস ওয়ার্ডের। তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি আমি। তো কম্পিউটারে কোনো একটা ফাইল ওপেন করলে সেই ফাইল অবশ্যই কোথাও না কোথাও সেভ করতে হয়। তো আমি আপনাকে দেখাই কিভাবে সেভ করতে হয় ফাইলটা। একটা ফাইল তো ওপেন হইলো, নিউ একটা ফাইল, নতুন একটা ফাইল, একবারে এখনো কোনো কাজ করা হয়নি, কোনো সেভ টেপ দেওয়া হয়নি। তো এই ফাইলটা সেভ করার জন্য আমি চলে যাই এই কোণাতে, ফাইল, ফাইলের নিচে এই যে সেভ অপশন আছে একটা, সেভ অপশনে ক্লিক করলাম। তা আমার কাছে বলতেছে যে তুমি কোথায় সেভ করবা। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ডেস্কটপে সেভ করো। তো ডেস্কটপে আমি একটা ফাইলের নাম দিই, এখান থেকে ফাইলের নাম দেওয়া হয়। আমি ফাইলের নাম দিলাম হচ্ছে নিউ, যেই ফাইলটা নিউ নামে সেভ হবে আমার ডেস্কটপে। আমি এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তো ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমি একটু ডেস্কটপে যাই, দেখি আমার এই নিউ নামে ফাইলটা আসলে সেভ হয়েছে। এই যে আমার নিউ নামে ফাইলটা ডেস্কটপে চলে আসছে। আমি লোকেশন দিয়েছিলাম ডেস্কটপ, যে তুমি যাও গিয়ে ডেস্কটপে সেভ হও। তো সে ডেস্কটপে চলে আসছে এবং নাম দিয়েছিলাম নিউ, সে নিউ নামে একটা ফাইল সেভ করে দিচ্ছে। তো এই ফাইলটা আমি ওপেন করি। দেখেন এই ফাইলটা এখন একবারে ব্ল্যাঙ্ক, কোনো কাজ করা হয় নাই। তো আমি এখানে কিছু কিছু কাজ করার চেষ্টা করি। আমি একটা ইংরেজি টাইপিং করি, দ্য কুইন ফ্রগ জাম্পিং ওভার দ্য লেজি ডগ। ওকে, এই যে একটা টাইপিং করলাম, টাইপিংটা আমার হয়ে গেছে। এই কাজটাকে আমাকে সেভ দিতে হবে এখন। তো আমি এই কাজটাকে সেভ দিই, কম্পিউটারে কন্ট্রোল এস টিপ দিয়ে সেভ দিলাম। এই কাজটা এখন সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে প্রিন্ট করতে পারি, একটা যে কোনো কিছু কারেকশন করতে পারি আমি এখানে। যেমন ধরি যে এখানে হচ্ছে কিউটা বড় হতে না, কিউটা আমি ছোট হাতে দিব, এই কিউ ছোট হাতে করে দিলাম। আর কি যত ধরনের কাজ আছে প্রসেসিং এর, কারেকশন, এডিটের, সব আমি এখান থেকে করতে পারবো। তো বেসিক কাজ হচ্ছে এইটাই, যে আমি এই যে এখানে কথাটা লিখছি, দ্য কুইন ফ্রগ জাম্পিং ওভার দ্য লেজি ডগ, তো এই লেখাটাকে বারবার টাইপিং করে প্রথমে কিবোর্ডটা হাতে নিয়ে আসতে হবে। কিবোর্ডটা প্রথমে শিখতে হবে, যে কিবোর্ডটা কিভাবে কি ফিঙ্গারিংটা ঠিক করতে হবে, কারণ সবাই প্রথমে হাত দিয়ে তো আর কিবোর্ডে টাইপিং করতে পারে না। কিবোর্ডে টাইপিং করার সিস্টেম হচ্ছে যে দুই হাত দিয়ে টাইপিং করতে হবে এবং কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপিং করতে হবে, তাহলে হাত স্পিডটা বাড়বে। তো প্রথমে তো আর না তাকিয়ে কেউ পারে না, দেখতে হয় যে কিভাবে হচ্ছে টাইপিং করতেছে, কোন বাটনটা কোথায় আছে, এটা প্রথমে হাতে আসে না, প্রথমে দেখে দেখেই করতে হয়। তো ফিঙ্গার রাখার একটা সিস্টেম হচ্ছে যে কিবোর্ডে একটা এফ বাটন আছে, কিবোর্ডে এফ বাটনের মধ্যে থাকবে হচ্ছে বাম হাতের প্রথম আঙুল, এবং কিবোর্ডের যে জে বাটন আছে, জে বাটনে থাকবে আপনার ডান হাতের প্রথম আঙুল। আপনার মোবাইলেও হচ্ছে কিবোর্ড আছে, মোবাইল কিবোর্ডেও দেখবেন যে একটা লাইন আছে, তিনটা লাইন থাকে কিবোর্ডে টাইপিং এর। একটা হচ্ছে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি একটা লাইন, দ্বিতীয় সারিতে থাকে এ এস ডি এফ জি, তারপরে এইচ জে কে এল, এবং তারপরে লাইনে থাকে জেড ওয়াই সি ভি বি
এন এম। মোবাইলের কিবোর্ডও আছে, ইংরেজি কিবোর্ড সব জায়গায় একই রকম। বাংলার অনেক ধরনের ভাষণে কিবোর্ড পাওয়া যায়, সেটা পরের কথা। তো ইংরেজি কিবোর্ড সব জায়গায় একই রকম। তো এফ যেটা, এফ এর মধ্যে থাকবে বাম হাতের প্রথম আঙ্গুল, এবং তার পরবর্তীতে যেটা আছে ডি এস এ, এই তিনটা থাকবে বাকি তিনটা আঙ্গুল। আর ডান হাতের প্রথম আঙ্গুল থাকবে জেতে, এবং পরবর্তী তিনটা আঙ্গুল থাকবে কে, এল এবং সেমিকোলনের মধ্যে। তো আমি এখন বর্তমানে যে টাইপিংটা আমি এখানে করে রাখছি, এটা হচ্ছে টাইপিং প্র্যাকটিসের জন্য একটা ওয়ার্ড আর কি। এই যে দ্য কুইন ফ্রগ জাম্পিং ওভার দ্য লেজি ডগ। তো এখানেও মূলত কিবোর্ডে যতগুলো কি আছে এবং ইংরেজির যতগুলো অক্ষর আছে, তার ম্যাক্সিমাম অক্ষর এই লাইনটার মধ্যে আছে। এই কারণে যারা টাইপিং শিখে প্রথমে, তাদেরকে এইটা টাইপিং করতে দেওয়া হয়। তো এটা টাইপিং করলে হয় কি, যে কিবোর্ডের ম্যাক্সিমাম বাটন তার আয়ত্তে চলে আসে। দেখা গেছে যে আপনি একদিন যদি ফুল 10 ঘন্টা টাইপিং করেন, আপনার মোটামুটি সবকিছু চলে আসবে হাতে, আমার কোন আঙ্গুলের নিচে কোন বাটনটা আছে। তারপরে একটু সামনে আগাই, আমি তো এটা করছি। তো আমি এখন চাচ্ছি যে লেখাটাকে আমি একটু বড় ছোট করব। তো বড় ছোট কিভাবে করব? তো এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই, বা এই পুরো লেখাটাকে যদি বড় করতে চাই, পুরো লেখাটা সিলেক্ট করি। মোবাইলে সিলেক্ট করি না কোনো লেখা, মোবাইলে তো হচ্ছে চাপ দিয়ে ধরে তারপর সিলেক্ট করেন, তাই না? ওই লাইন থাকে, লাইন টেনে টেনে সিলেক্ট করেন। আর কম্পিউটারে সিলেক্ট করতে হয় মাউস দিয়ে। আমি মাউস এখান থেকে টিপ দিয়ে ধরলাম, মাউসের লেফট বাটন এই পর্যন্ত নিয়ে আমি টিপ ছেড়ে দিলাম। তো এতটুকু লাইন আমার সিলেক্ট হয়ে গেছে। তো এইটা আমি চাচ্ছি যে এটাকে আমি 1 পয়েন্ট বাড়াবো, বা আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্ট হচ্ছে যে এই লেখাটা কিউটা দেখেন এরকম না, বইতে তো দেখেন যে বিভিন্ন রকমের এক এক রকমের লেখা এক এক রকমের স্টাইলে থাকে, কোনোটা একটু মোটা, কোনোটা একটু চিকন, হ্যাঁ কোনোটা ইটালিক করা। তো ওইগুলাকে বলা হয় ফন্ট। বিভিন্ন রকম ফন্ট আছে। এটা হচ্ছে সেই ফন্টের ঘর। বর্তমানে যে ফন্টটা সিলেক্টেড আছে সেটা হচ্ছে ক্যালিব্রি বডি, CALIBRI, ক্যালিব্রি বডি, এই যেখানে লেখা আছে। তো আমি ক্যালিব্রি বডি থেকে আমি যদি হচ্ছে যে আহারণই করি তাহলে এরকম দেখাবে, অ্যাপেক্স ফন্ট যদি করি তাহলে এরকম দেখাবে। দেখছেন এখন ফন্টটা মোটা হয়ে গেছে না? বিভিন্ন রকমের ফন্ট ইউজ করে বা ফন্ট চেঞ্জ করে আমরা কোনো লেখাকে সুন্দর করতে পারি, যাতে দেখতে সুন্দর লাগে, এরকম করতে পারি। অনেক ধরনের ফন্ট আছে, এই ফন্টটা দিয়ে রাখি আমি। তো দেখেন এটা একটু মোটা হয়ে গেছে। তো এখন আমি যদি চাই যে আমি এই ফন্টটাকে আর একটু বড় করব, এই ফন্টের ঘরের পাশেই আছে হচ্ছে এই ঘরটা, এটা হচ্ছে ফন্ট সাইজের ঘর। তো ফন্ট সাইজ এখানে আপাতত 25 দেয়া আছে। তা আমি এখানে হচ্ছে আর একটু বাড়াই। 25 ছিল, আমি 28 করে দিলাম, দেখেন বড় হয়েছে। 36 দিলে আরো বড় হবে, 48 দিলে আরো বড় হবে। ঠিক আছে, তো আমি 36 দিয়ে রাখি। দেখেন 36 পয়েন্ট পর্যন্ত বড় হয়ে গেছে। এটা হচ্ছে পয়েন্ট, যে 36 পয়েন্ট পর্যন্ত বড় হয়েছে এটা। তো তারপরে যদি চাই যে ফন্ট চেঞ্জ করার আরো একটা অপশন আছে। একটা এই ফন্টের ফন্ট সাইজের পাশেই এই যে একটা এ আছে, বড় এতে টিপ দিলে ফন্ট বড় হবে, এবং ছোট এতে ক্লিক করলে ফন্ট ছোট হবে। তাহলে আর এইখান থেকে ছোট বড় করা লাগবে না। এখানে কিন্তু টাইপিং করে দিও, এখানে সিলেক্ট করে 26 আছে তো 24 দিয়ে 24 দিয়ে এন্টার দিলেও, কিবোর্ড দিয়ে এন্টার দিলেও এভাবে চেঞ্জ করা যায়। তো এই কয়টা অপশন আছে ফন্ট বড় ছোট করার। তারপরে যদি আমি চাই যে আমার লেখাটাকে আমি একটু কালার করব, অন্য একটা কালার দিব, সেই কালারটা হচ্ছে এখান থেকে। এই যে একটা এ আছে এখানে, এই মেনুটার নাম হচ্ছে ফন্ট কালার মেনু। এখান থেকে ফন্টকে কালার করা যায় বা এই লেখাটাকে কালার করা যায়। তো এই ফন্টটাকে কালার করার জন্য আমি এই ফন্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন হচ্ছে যে এই ফন্ট কালারের ঘরে যাই আমি। তো আমি চাচ্ছি যে এটা এই কালার হবে বা ব্লু কালার হবে। লেখার কালার মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে কালার চেঞ্জ করে। আপনি চাইলে এক একটা লেখার এক এক রকম কালার দিতে পারেন। যদি আমি চাই যে আমি আমার এই টিটা হবে লাল কালারের, কিউটা হবে লাল কালারের, এফটা হবে লাল কালারের, লেখার প্রথমগুলো আমি লাল কালার করে দিলাম। তো এইভাবেও এই কালারগুলো সেই কালার অপশন থেকে দেয়া যায়। তো এখন আমি চাচ্ছি যে আমার লেখা তো কালার হইলো, তো আমি লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য ওই ঘরটার পাশে আরেকটা মেনু আছে, সাব মেনু, সেটা হচ্ছে টেক্সট হাইলাইটিং কালার। লেখাটাকে হাইলাইট করবে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হাইলাইটিং কালারে যাই। তো এখানে যে কালার সিলেক্ট করব সেই কালারটাই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। আমি হলুদ দিলাম। তো এভাবে হচ্ছে লেখাকে কালারিং করা যায়। এবং এটাকে যদি প্রিন্ট করি, কালার প্রিন্ট করলে সেম এরকমই প্রিন্ট চলে আসবে কালার প্রিন্টে। আর যদি সাদা কালো করি তাহলে তো সব সাদা কালো আসবে, শুধুমাত্র ট্রান্সপারেন্ট হবে, যেগুলো কালার করা আছে সেগুলো একটু ট্রান্সপারেন্ট দেখাবে আর কি। তো এতক্ষণ আমরা এই যে মেনুগুলো ইউজ করলাম, এখানে যে মেনুগুলো আছে সেগুলো যে ইউজ করলাম, তো এগুলো হচ্ছে সাব মেনু।
আমরা আছি মূলত হোম মেনুতে। এই যে এখানে একটা অপশন আছে, লেখা আছে এখানে হোম। এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটা হচ্ছে যে মেনু বার, এটাকে বলা হয় মেনু বার। তো এই মেনু বারের মধ্যে অনেকগুলো মেনু আছে, আমরা এখন হোম মেনুর মধ্যে আছি। হোম মেনুতে এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম ফাংশন, এগুলির মাধ্যমে আমরা এই যে কালার টালার করলাম, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, টাইপ ফন্ট চেঞ্জ করলাম, তারপরে ফন্ট ছোট বড় করলাম টাইপগুলো। তো এই কাজগুলো এই মেনুর মধ্যে থেকে করা যায়। যেমন আমি যদি এটাকে মাঝামাঝি নিতে চাই তাহলে আমাকে এখানে দিতে হবে, এটার নাম হচ্ছে সেন্টার, জাস্টিফিকেশন আর কি। এগুলি সেন্টারে দিলাম, দেখুন মাঝামাঝি চলে আসছে, এই যে বাউন্ডারি এবং এই বাউন্ডারির মাঝামাঝি চলে আসছে। আচ্ছা, তো এই মেনু গেল। বাকি যে মেনুগুলো আছে দেখি কি কি মেনু আছে সেটা দেখি। প্রথমে আছে ফাইল, এখান থেকে বিভিন্ন সেভের কাজ করা হয়, সেভ, তারপর হচ্ছে সেভ আস, ওপেন, ক্লোজ, নানা ধরনের কাজ। প্রিন্টের অপশনও এখানেই আছে, এখান থেকে প্রিন্ট দেয়। ফাইলের পরে হচ্ছে হোম, যে হোম মেনুর ভিতরে এই অপশনগুলো আছে। তারপরে আছে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, ডেভেলপার এবং অ্যাডিনস। তো আমি একটু ইনসার্টে যাই, ইনসার্টে একটা ক্লিক করলাম, দেখেন ইনসার্ট মেনুতে চলে আসছে। ইনসার্ট মেনুর ভিতরে কিছু অপশন আছে, এখানে যেমন হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক, বিভিন্ন ধরনের অপশন আছে। তারপর হচ্ছে পেজ লেআউটের মধ্যে একটা ক্লিক করি। পেজ লেআউটে এখানে হচ্ছে পেজের মাপ সংক্রান্ত কিছু বিষয় আছে। আমরা যেই বাজারে যে সাদা কাগজগুলো কিনতে পাই না, অফসেট পেপার কিনি না আমরা, এই অফসেট পেপার হচ্ছে এগুলাকে বলা হয় A4 সাইজের পেপার। বাজারে 2-3 রকমের পেপার পাওয়া যায়, একটা হচ্ছে অফসেট A4 সাইজের, আর একটা হচ্ছে লিগ্যাল সাইজের। আমাদের যে দলিল টলিল থাকে না, সেই দলিলগুলো হয় হচ্ছে লিগ্যাল সাইজে, ওইগুলো বড় হয়, লম্বায় 14 ইঞ্চি এবং পাশে 8.5 ইঞ্চি। আর A4 সাইজ যেগুলো কিনি, A4 হচ্ছে ধরেন প্রায় হচ্ছে লম্বায় 11.5 ইঞ্চি এবং সাইডে থাকে 8.5 ইঞ্চি। তো বাজারেতে এই সাইজেরই কাগজ পাওয়া যায়। যত ছাপার কাজ বা প্রিন্টের কাজ করতে হয় ওই সাইজটাকেই বিভিন্ন সিস্টেম করে তারপরে হচ্ছে এই প্রিন্ট আউটের কাজগুলো করতে হয়, প্রিন্টিং এর কাজগুলো করে আর কি। তো ওই মাপঝোপগুলাই হচ্ছে এখান থেকে করে। তারপরে রেফারেন্সে কিছু অপশন আছে, মেইলিং আছে, রিভিউ, ভিউ, ডেভেলপার এবং অ্যাডিনসে তেমন কিছু থাকে না, কিছু বিজয়ের কিছু সিস্টেম থাকে। তো এই হচ্ছে মোটামুটি আপনার এমএস ওয়ার্ডের কাজ। এখানে আরো কাজ আছে, এগুলি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন আস্তে আস্তে সামনে আসবে। আচ্ছা, এটা গেল মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আছে মাইক্রোসফট এক্সেল। তা আমি এটাকে মিনিমাইজ করে রাখি, আমি আবার স্টার্ট মেনুতে চলে যাই। স্টার্ট মেনু থেকে আমি স্ক্রল করব, মাইক্রোসফট অফিসের একটা ফোল্ডার আছে। তো আমি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসে চলে গেলাম এবং এখান থেকে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করলাম। এটা হচ্ছে মূলত এক্সেল স্প্রেডশিট। তো হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় যত ধরনের কাজ আছে সমস্ত কাজ হচ্ছে মাইক্রোসফট এক্সেলে করে। আমি তার ছোট একটা নমুনা দিই, এর বেশি কিছু দেব না। যেমন আমার একটা ঘর, এখানে দেখেন অনেক সেল আছে, এখানে প্রায় 65,365টা সেল আছে এই মাইক্রোসফট এক্সেলে। তো এই সবই দেখেন একটা আলাদা আলাদা ঘর 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 ঘর। তো আমি এখানে একটা সংখ্যা লিখি 10 এবং পাশে একটা সংখ্যা লিখলাম 10। তো এখন আমি চাচ্ছি যে এই 10 আর 10 এটা যোগ হয়ে তো 20 হয়, তাই না? তো আমরা যখন খাতায় লিখি 10 আর 10 যোগ করে এটা তো সমান সমান দিয়ে পাশে ঘরে রাখি, তাই না? তো এখন হচ্ছে যে আমি এখানে 10 আর 10 লিখছি, আমি চাচ্ছি এই ঘরের মধ্যে এটা যোগফলটা চলে আসুক। এবং যোগফলটা ম্যানুয়ালি এবং অটোমেটিক দুইভাবেই করা যায়। আমি অটোমেটিক করি, আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা 10কে, এবং শেষে যেই ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরটাও সিলেক্ট করলাম, না করলেও চলতো, তাও করলাম আমি। করে এই কোনায় দেখেন অটো সাম নামে একটা অপশন আছে, এই অটো সামের মধ্যে ক্লিক করলে দেখেন অটোমেটিক 20 চলে আসছে, 10 আর 10 যোগ হয়ে 20 চলে আসছে, তাই না? আমি এটা ডিলিট দিই। তো এখন আমি বলি যে না, আমি 10 এ 10 যোগ করব না, আমি 10 দিয়ে 10কে গুণ করব, সেটার গুণফল কত আসে সেটা আমাকে দেখাও। তা আমি এখানে দেই হচ্ছে সমান সমান চিহ্ন, ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমি 10 এর ঘরে চলে আসি, 10 এর ঘরে এসে আমি গুণ দিব, গুণ দিয়ে এই 10 এর এই ঘরে আমি এন্টার দিলাম। দেখেন 10 10 100 হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা সেলের আলাদা একটা একটা নাম্বার আছে, এখানে এমন কোনো সেল নাই নাম্বার ছাড়া। এই যে কলাম, এগুলো হচ্ছে কলাম নাম্বার, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, এগুলো কলাম। এবং সেলের নাম্বার হচ্ছে এগুলো 1 থেকে 1 2 3 4 5 6 এরকম করে নাম্বার দেওয়া আছে। তা আমি এই যে ঘরটার মধ্যে যেই ঘরে আমি 10 লিখছি, এই ঘরের সিরিয়াল নাম্বার হচ্ছে E8 আর এইটার নাম হচ্ছে F8 এবং এটা হচ্ছে যেখানে যোগফলটা আছে সেটা হচ্ছে G8। ঠিক আছে? তো দেখেন এইখানে
যোগফলটা আমি কোনটার সাথে কোন ঘরের কোন সেলের সাথে কোন সেল যোগ করছি এটা আবার দেখাচ্ছে এইখানে। দেখেন এই যে এখানে কি লেখা আছে, E8 এর সাথে ইনটু করা হয়েছে F8 কে। এখানে দেখাচ্ছে যে E8 এর সাথে ইনটু করছি আমি F8, ইনটু করে আমার যোগফলটা রাখা আছে G8 এর মধ্যে। তো এই হিসাব নিকাশের কাজগুলোই হচ্ছে মূলত এক্সেলে করে। তো মানুষ এখানে স্যালারি শিটের কাজ করে, বিভিন্ন যে হিসাব নিকাশের কাজগুলো, কোনো প্রোডাক্টের হিসাব রাখা, কত কপি আছে আমার কাছে, কত কপি সেল হয়েছে ইত্যাদি নানা ধরনের হিসাব নিকাশের কাজগুলো মূলত এই মাইক্রোসফট এক্সেলে করে। তো মাইক্রোসফটের আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি এটা মিনিমাইজ করি, পাওয়ার পয়েন্ট সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিই, পরে তো সময় আছে প্র্যাকটিক্যালি কাজ করা যাবে, আপাতত ধারণাটা দেন। আমি আবারও স্টার্ট মেনুতে যাব এবং স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফটের এই মূলত এই তিনটা সফটওয়্যারে মূলত তো কাজ করে। তো পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এরকম একটা ভিউ আসবে, এরকম একটা ভিউ আসবে। পাওয়ার পয়েন্ট কাজ করে মূলত হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য। আপনি হয়তোবা খেয়াল করবেন যে বিভিন্ন মিটিং এ বা স্কুলে মাঝে মধ্যে বিভিন্ন প্রেজেন্টেশন দেখায় কম্পিউটার প্রজেক্টর দিয়ে। সেই প্রজেক্টরের মাধ্যমে যে প্রেজেন্টেশনগুলো দেখায় সেই প্রেজেন্টেশনগুলো মূলত এই পাওয়ার পয়েন্টে করা হয়। তো এখন এখানে যদি আমি লিখি ন্যাচারাল এবং এখানে দেই যে কোনো একটা নাম দিলাম, আমি আমার নাম দিয়ে দিই হেলাল খান। তো এই পেজটাকে হচ্ছে আমি আরো একটা পেজ নেই, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড, একটা নিউ স্লাইড চলে আসলো। এখানে নাম দিলাম আমি লিস্ট এবং এখানে যে কোনো কিছু লিস্ট আমি দিয়ে দিলাম আর কি ডেমো হিসেবে। হ্যাঁ, তো এখন আমার কাছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দুইটা পেজ আছে এবং এই দুইটা পেজকে আমি একটু ডিজাইন করি। আমি চলে যাই হচ্ছে ডিজাইন সেকশনে। ডিজাইন সেকশনে গিয়ে আমি যে কোনো একটা ডিজাইন করতে পারি। এখানে ক্লিক করলেই মোটামুটি যেই ডিজাইন প্রয়োজন পছন্দ হয় সেরকম একটা ডিজাইন চলে আসবে এবং এছাড়াও ম্যানুয়ালি অনেক ডিজাইন করা যায় এখান থেকে। তো এখানে ডিজাইন করার পরে তা আমি চাচ্ছি যে এগুলো অ্যানিমেশন হবে, আমি চলে যাই ট্রান্সটিটিউশন অপশনে এবং এখানে গিয়ে আমি যে কোনো একটা কিছু দেই। এটার মধ্যে আমি এটা দিলাম যে এটার মুভমেন্ট এরকম হবে এবং এটার মধ্যে দিলাম হচ্ছে এইটা অথবা এটা দিলাম। তো এখন আমি চলে যাই স্লাইড শো অপশনে, এটা মেনু বার থেকে স্লাইড শো অপশনে চলে যাই এবং এখানে যদি ক্লিক করি ফ্রম বিগিন, ওকে দেখেন তো এখানে সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে চলে আসলো এটা। এবং দ্বিতীয় পেজটা যদি ওপেন করি সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে সেই লিস্টটা এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক একটা ধারণা, বাকিগুলো যখন কাজ করব কাজে তখন চলে আসবে। তো যাই হোক, আশা করি হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা এখানে পেয়েছেন আপনি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা অবশ্যই দেখবেন, সম্পূর্ণ দেখলে অনেক কিছু ভালোভাবে বুঝতে পারবেন। অনেক কোশ্চেন আসবে মাথায়, সেই কোশ্চেনগুলো আমাকে করবেন, আমি সেগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন, বাই।